বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। জবার পর আমাদের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো স্থলপদ্ম। স্থলপদ্ম মূলত দুই ধরনের হয়, একটা সিঙ্গেল পেটাল এবং একটি ডাবল পেটাল। সিঙ্গেল পেটাল স্থলপদ্ম সারা বছর ফুটতে থাকে, আর ডাবল পেটাল স্থলপদ্ম বছরে দুবার ফোটে। একবার এপ্রিল মাসে ফুল ফোটে, আর একবার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত এই স্থলপদ্ম গাছে ফুল ফোটে। স্থলপদ্ম গাছ সাধারণত একটি গরম জলবায়ুর গাছ, তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই কিন্তু এই গাছের গ্রোথ স্টার্ট হয়। ফেব্রুয়ারি মাসে এই গাছের কাটাই ছাটাই আমি দেখিয়েছিলাম, রিপোর্টিং করা হয়নি, তার কারণ আমার গাছটা অনেক বড় টবে রয়েছে, সেই কারণেই আমি কিন্তু এই গাছের রিপোর্টিং করিনি। যদি তোমরা এই গাছের রিপোর্টিং করে থাকো এবং তারপরে এই গাছের ভালো গ্রোথ হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। কিভাবে আমি এই গাছের পরিচর্যা করে থাকি তা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজ একটা জৈব তরল খাবার তৈরি করে আমি এই স্থলপদ্ম গাছে প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করার ফলে গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটুও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা সিঙ্গেল পেটাল স্থলপদ্মের গাছ। এই গাছটাতে কিন্তু সারা বছর ফুল ফোটে। তোমরা যদি তোমাদের বাগানে সারা বছর স্থলপদ্ম ফোটাতে চাও, তাহলে এই গাছটা এই সময় নার্সারি থেকে কিন্তু নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারো। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে স্থলপদ্ম তোমরা এইভাবে ফোটাতে পারবে। বন্ধুরা, যদি তোমরা নার্সারি থেকে স্থলপদ্ম গাছ নিয়ে আসো, তাহলে টিপস নাম্বার 1 হলো এই গাছের মাটি কিভাবে তৈরি করবে। ঠিক যেভাবে জবা গাছের জন্য আমি মাটি তৈরি করা তোমাদের দেখাই, ঠিক একই পদ্ধতিতে এই স্থলপদ্ম গাছের জন্য কিন্তু মাটি তৈরি করবে। 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট, সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে, আর নেবে 20% কোকোপিট। এছাড়া আর কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নেই। যদি তোমাদের বাগানের মাটি এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে 2 মুঠো পরিমাণ লাল মোটাদানার বালি প্রয়োগ করবে মাটির সাথে। তাছাড়া আর কোনো কিছু না দিলেই গাছটা কিন্তু সুন্দরভাবে গ্রো করবে, ঠিক যেমন আমার বাগানের আমার স্থলপদ্ম গাছগুলো গ্রো করছে। বন্ধুরা, টিপস নাম্বার 2 হলো, যদি তোমরা তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করে থাকো এবং সেই গাছের বয়স যদি 1 বছরের কম হয়, তাহলে কিন্তু সেই গাছে ফুল সহজে ফুটবে না। বছরে একবার ফুল ফুটবে, সেটা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। কিন্তু এই যে এখন মার্চ বা এপ্রিল মাসে, এখন কিন্তু এই স্থলপদ্ম গাছে তোমরা ফুলের দেখা পাবে না। প্রচুর পরিমাণে খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু গাছে ফুল আসতে চাইবে না। 1 বছরের বয়স, ছোট বয়সের গাছে কিন্তু সহজে ফুল আসে না। যখন গাছের বয়স ধীরে ধীরে বাড়তে থাকে, তখনই কিন্তু এই গাছে ফুল ফুটতে থাকে। কিন্তু সিঙ্গেল পেটাল স্থলপদ্ম গাছ ছোট থেকেই প্রচুর পরিমাণে ফুল দেয়। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 3 হলো স্থলপদ্ম গাছকে কিভাবে তোমরা ঝোপালো করবে। ঝোপালো করার জন্য প্রথম যে পদ্ধতি, সেটা হলো পিঞ্চিং। স্থলপদ্ম গাছের হার্ড প্রুনিং তো আমরা ফেব্রুয়ারি মাসে করে ফেলেছি, কিন্তু এই সময়, এই অতিরিক্ত গরমের সময় আমরা কিন্তু এই গাছে হার্ড প্রুনিং করতে পারবো না। এখন করতে হবে সফট প্রুনিং। সফট প্রুনিং করার জন্য হাতের সাহায্যে ডগার একটুখানি ডাল কিন্তু কেটে দিতে হবে। দেখো, আমি তোমাদের সামনেই কিন্তু আমার যে গাছের উপরের মাথার যে পিঞ্চিং করে দিলাম ডগার ডালটাকে। তো এবার দেখো, এই যে ডালগুলো রয়েছে, এই পাতার কোল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাল আসবে এবং এই ডালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তবে বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবে, গাছে যদি কুঁড়ি এসে যায়, তাহলে কিন্তু আর পিঞ্চিং করতে পারবে না, তাহলে আর গাছে ফুল ফুটবে না। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের বাগানের স্থলপদ্ম গাছকে কিন্তু ঝোপালো করতে পারো। আর গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচ থেকেও নতুন নতুন প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসবে। তো বন্ধুরা, এবার বলবো গাছের মাটি। আমাদের স্থলপদ্ম গাছের মাটি কেমন হবে? মাটিকে সব সময় ময়েশ্চার রাখতে হবে। যেহেতু এই গাছ ফুল সানলাইটের মধ্যে থাকবে, সেই কারণে টবের মাটি যদি ময়েশ্চার না থাকে, তাহলে কিন্তু গাছের খুব তাড়াতাড়ি গাছ ঝিমিয়ে যাবে এবং গাছে কুঁড়ি আসবে না। কুঁড়ি যদিও বা আসে, সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। তাই সব সময় টবের মাটিকে ময়েশ্চার রাখতে হবে। টবের মাটির মধ্যে যদি কোনো রকম কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং নিড়ানির সাহায্যে প্রত্যেক মাসে 2 বার করে হালকা করে মাটি খুশে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমার টবের মাটিটাকে খুশিয়ে দিচ্ছি। টবের মাটিটা খুশে দিলে টবের যে শিকড়ে অক্সিজেন ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং যার ফলে গাছের খুব ভালো বৃদ্ধি হবে। আর অনেক সময় টবের মাটিতে না খোসার ফলে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায় এবং পিঁপড়ের আক্রমণ হয়। সেই কারণে মাঝে মাঝে যদি টবের মাটি খুশে দেওয়া যায়, তাহলে আর এই সমস্যাগুলো কিন্তু একেবারেই হয় না। তো বন্ধুরা, এই গাছটা কিন্তু আমার হয়ে গেল। এবার দেখো, এখানে একটা হলুদ স্থলপদ্মের গাছ রয়েছে। এই গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছিল, তো সেই গাছগুলোর আগাছাগুলোকে আমি তুলে ফেললাম এবং নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে উপর থেকে হালকা করে খুশে
দিচ্ছি, লক্ষ্য রাখবে খুব বেশি যেন শিকড় না কেটে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে এবং গাছ ভালোভাবে টবের মাটিকে খুশে দেবে। তো বন্ধুরা, টবের মাটি খুশে দেওয়ার পর আমি এখানে প্রয়োগ করব কম্পোস্ট। কম্পোস্ট মাসে একবার অবশ্যই প্রয়োগ করতে হবে। কম্পোস্ট প্রয়োগ করলে টবের মাটিতে সব সময় নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের ঘাটতি কখনো হয় না। আর কম্পোস্টের সঙ্গে আমি এখানে নিয়েছি কাঠের ছাই। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি তোমাদের কাছে থাকে তাহলে প্রয়োগ করবে, আর যদি না থাকে প্রয়োগ করার প্রয়োজন নেই। এই যে কাঠের ছাই, এই কাঠের ছাইয়ের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাছাড়াও ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে। টবের মাটিতে কাঠের ছাই প্রয়োগ করলে টবের মাটির মধ্যে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু এই কাঠের ছাই প্রয়োগ করলে সেটা আর থাকে না। তো বন্ধুরা, যদি কাঠের ছাই না থাকে, তোমাদের বাগানে যদি কোনো বড় গাছ থাকে, সেই গাছের শুকনো ডাল, সেই ডালগুলোকে সামান্য পুড়িয়ে নিয়ে কিন্তু তোমরা ছাই খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো আমি এখানে, যেহেতু আমার এটা 12 ইঞ্চি টব, সেই কারণেই আমি এখানে 4 মুঠো পরিমাণ কম্পোস্ট এবং 1 মুঠো পরিমাণ কাঠের ছাই নিয়েছি। তো কাঠের ছাইয়ের পরিমাণ সবসময় কম রাখতে হয়, তার কারণ কাঠের ছাই কিন্তু টবের মাটিকে অনেক সময় ক্ষারীয় করে দেয়। তাই মাসে একবার সামান্য পরিমাণ প্রয়োগ করতে হবে টবের সাইজ অনুযায়ী। এটা যেটা দেখালাম, এটা কিন্তু মাসে একবার প্রয়োগ করবে, এর থেকে বেশি নয়। এবার তৈরি করে নেব একটা তরল জৈব খাবার। যে তরল জৈব খাবার আমরা আমাদের বাগানের যে কোনো স্থলবদ্ধ গাছে প্রয়োগ করতে পারি, যে খাবার গাছে প্রয়োগ করলে গাছের সমস্ত রকম প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি দূর হবে। তো বন্ধুরা, আমি যে খাবার এখানে তৈরি করব, সেই খাবার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার। কন্টেনারের মধ্যে প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো বাদাম খোল। বাদাম খোল অথবা বাদামের যে খোসা, আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম বাদামের যে খোসা, কিন্তু বাদামের খোসা এই মুহূর্তে নাও পাওয়া যেতে পারে, তাই আমি বাদাম খোল নিয়েছি এখানে। বাদাম খোল আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। গ্রীষ্মকালে বাদাম খোল কিন্তু গাছের জন্য খুব উপকারী। বাদাম খোল নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়া আলুর খোসা। আলুর খোসা আমি এখানে নিয়েছি 3 থেকে 4টে আলুর খোসা। একদিনের জন্য সূর্যের আলোতে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। তারপর আমি কিন্তু এটাকে জলে ভেজাবো, তার কারণ যদি কাঁচা খোসা ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক সময় ফাঙ্গাসের সমস্যা হতে পারে। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ চা পাতা। এটা কিন্তু ফ্রেশ চা পাতা। তো এই 3টে উপাদান আমি কিন্তু এখন জল দিয়ে ভিজিয়ে দেবো একদিনের জন্য। 24 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো এই খাবারটা। তারপর আমি গাছে প্রয়োগ করব। বন্ধুরা, বাদাম খোল বা বাদামের খোসা গাছের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক সার হিসাবে কাজ করে, যা মাটির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। বাদাম খোল মাটির উর্বরতা বাড়ায়, কারণ এতে কার্বন, ফসফরাস, পটাশিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা গাছের জন্য খুবই উপকারী। এবং আলুর খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। আর চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি সবসময় অ্যাসিডিক থাকে, সেই কারণেই কিন্তু আমি চা পাতাটা সবসময় প্রয়োগ করে থাকি। অনেক সময় গাছের মাটি ক্ষারীয় হয়ে যায়, টবের মাটি, যে কারণে গাছে ফুল আসতে চায় না। তো বন্ধুরা দেখো, 24 ঘন্টা পর এটা কিন্তু রেডি হয়ে গেছে গাছে প্রয়োগ করার জন্য। তো দেখো, খাবারটা কিন্তু অনেকটাই খোসাগুলো ভিজে গেছে এবং একটা গাঁজা তৈরি হয়ে গেছে। দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে খাবারটা অলরেডি তৈরি হয়ে গেছে। একদিনের বেশি ভেজানোর প্রয়োজন নেই। বাদাম খোল অতিরিক্ত পরিমাণে ভেজানোর প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এবার আমি একটা অন্য কন্টেনারের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তোমরা নাও ছাঁকতে পারো, কিন্তু এই যে আলুর খোসাটা কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না, সেই কারণেই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো বাদাম খোলটাকে দেখো, আমি নিচের দিকে বেশ কিছুটা পরিমাণ ছিল, তো আমি ভালোভাবে আবারও চামচের সাহায্যে নেড়ে নিলাম। এবার আমি আবার ছেঁকে নেব। তো বাদাম খোলের যে অংশগুলো ওপরে থেকে যাচ্ছে, এটাকে চামচের সাহায্যে একটু নেড়ে নিলে কিন্তু নিচে তরল সারের সাথে চলে যাবে। তো তোমরা এটাকে কিন্তু অন্যান্য যে কোনো জমির গাছে মাটিতে প্রয়োগ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। জমির গাছের ক্ষেত্রে খুব একটা ফাঙ্গাস প্রবলেম হয় না যতটা টবের গাছের ক্ষেত্রে হয়। তো বন্ধুরা, এবার দেখো আমার এখানে লিকুইডটা তৈরি হয়ে গেছে এবং এখানে আমি সাধারণ জল দিয়ে খাবারটাকে ডাইলিউট করে নিয়েছি। তার কারণ যে কোনো খাবার সবসময় ডাইলিউট করে তবেই প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা, এটা যেহেতু আমার 12 ইঞ্চি মাটির টব, সেই কারণেই আমি এখানে যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয়, এই গ্লাসে করে জল নিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি 4 গ্লাস পরিমাণ জল নিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে তোমরা 800 থেকে 1 লিটার জল এই টবের মাটিতে প্রয়োগ করবে। এবং এটা দেখো, এটা একটা 8 ইঞ্চির টব। তো এই 8 ইঞ্চির টবের জন্য আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল প্রয়োগ করছি। এই খাবারটা মাসে 2 বার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এবার আসি রোগ পোকার কথায়। রোগ পোকা এই সময় বলতে স্থলপদ্ম গাছে মিলিবাগের আক্রমণ খুব বেশি হয়। এটা জবা গাছ এবং এই স্থলপদ্ম গাছে খুব বেশি দেখা যায় এই গ্রীষ্মকালে। তো বন্ধুরা, এই যে সমস্যা, মিলিবাগের সমস্যা, এটা দূর করার জন্য আমি তোমাদেরকে দেখাবো একটা সহজ কীটনাশক, যেটা আমাদের সবার প্রায় হাতের কাছেই থাকে। এটা হলো একতারা, সিনজেন্ডা কোম্পানির একতারা। এই একতারা তোমরা অবশ্যই গাছে প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একতারা অথবা টাটা মানিক।
তো দেখো এখানে পিছনে যে প্রাইসটা সেটাও দেওয়া রয়েছে এবং সামনে দেখো যে কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন যেটা রয়েছে, তোমাদের কাছে যদি এই একতারা নামে নাও থাকে তো এই কম্পোজিশনের অন্যান্য যে কোনো ওষুধ তোমাদের কাছে থাকলে সেটা তোমরা গাছে প্রয়োগ করতে পারো। তো 1 লিটার জলে আমি এখানে 2 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি এই একতারা, ঠিক এইরকম দেখতে, ভালোভাবে দেখে নাও। তো এটা 1 লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে সকালবেলা অথবা বিকালবেলা ঠিক সন্ধ্যার আগে গাছে কিন্তু খুব ভালোভাবে স্প্রে করতে হবে। খুব দুপুরবেলা গাছে প্রয়োগ করতে যেও না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। কীটনাশক স্প্রে করার সাথে সাথেই ভালোভাবে লক্ষ্য করছো পোকাগুলো কিন্তু সাইডের দিকে সরে যাচ্ছে, এগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাবে। তো এই কীটনাশকটা সপ্তাহে একবার প্রয়োগ করবে। আর তাছাড়াও তোমরা সার্ফ, যেগুলো বাজারে সার্ফ পাওয়া যায় জামা কাপড় ওয়াশ করার জন্য, সেই সার্ফ তোমরা 1/2 চা চামচ 1 লিটার জলে গুলে গাছের ডালে ভালোভাবে স্প্রে করতে পারো। সেটা কিন্তু ঘরোয়া উপায়, সেই কারণে কিন্তু তোমাদেরকে বারে বারে প্রয়োগ করতে হবে। আর তাছাড়াও আমি বিভিন্ন রকম কিন্তু অন্যান্য ভিডিওতে বিভিন্ন রকম কীটনাশক, ঘরোয়া কীটনাশক তৈরি করে দেখাই, সেগুলোও তোমরা এই গাছে প্রয়োগ করতে পারো। তবে যে কোনো ঘরোয়া উপায় বারে বেশি প্রয়োগ করতে হয়, কিন্তু রাসায়নিক কীটনাশক বারে বেশি প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, সপ্তাহে একবার প্রয়োগ করলেই যথেষ্ট। বন্ধুরা, একতারা ছাড়াও কিন্তু রয়েছে টাটা মানিক, সেটাও তোমরা গাছে স্প্রে করতে পারো, সেটাও কিন্তু মিলিবাগের জন্য খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, মার্চ মাসের শেষে আমি একটা স্থলপদ্ম গাছের খাবার দেখিয়েছিলাম, সেটাও তোমরা এই গ্রীষ্মকালে গাছে প্রয়োগ করতে পারো। আর তা না হলে আজকে যে খাবারটা দেখালাম এটাও প্রয়োগ করতে পারো। যে কোনো একটা গাছে মাসে 2 বার প্রয়োগ করবে, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, তার সাথে সাথে গাছের পাতা সবুজ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। গাছে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হবে না। গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাহলে গাছের রোগ পোকার আক্রমণ খুব বেশি হয় না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।